বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন মাসুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য, কেন্দ্রীয় কমিটি, সিপিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মামলার তদন্তে যিনি দোষী প্রমাণিত হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, একজন সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গেলেন, দেশে ফিরে এলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন হইল শোনেন, আপনারাই বলছেন যে অনেক মামলা আছে, কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পর যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আপনারা সবসময় বলছেন নির্দোষরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এজন্য আমরা ইনভেস্টিগেশনটা করতে দেন, যেই দোষী হোক না কেন তারে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ওইভাবে প্রমাণিত না হলে কেন একজন নির্দোষ লোককে আমি সাজা দেব? দোষী যে হবে তাকে আমরা শাস্তি দেব। এখন কিশোরগঞ্জের এদের ক্ষেত্রে উপদেষ্টাদের 3 জনের একটি কমিটি হয়েছে, ওনারা একটি রিকমেন্ডেশন দেবেন। ওই রিকমেন্ডেশন পাওয়ার পর তারা যদি দোষী হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, আর দোষী না হলে যার যার জায়গায় ফেরত দেওয়া হবে। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে। আরেকটি তথ্য একদম ছোট করে, তা হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল এদেশে আর নির্বাচন হবে না, এমন নানা কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়াচ্ছিল, নির্বাচনের তারিখ ঘোষণার পরে সেই সংকট অনেকটা কেটে গেছে। এবং সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে। এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। ডিসেম্বরের নির্বাচন উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কাজ করা যাবে না। তারা ৭১-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? ৮৬ সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন? আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান। তিনি বলেন, এপ্রিল মাসে প্রচণ্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে, সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিল নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে, রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে? এই ছিল কিছু তথ্য। মানবেন্দ্র দেব, আমি আপনার কাছে আসি। সংসদ নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টা যেমনটা বলেছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? একটি তারিখ তো অথবা একটি সময় তো আরো স্পেসিফিকলি বললেন প্রধান উপদেষ্টা মানবেন্দ্র দেব। রাজনৈতিক দলগুলোর নিরবিচ্ছিন্ন চাপে প্রধান উপদেষ্টা তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে উনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন উনি একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জোর দাবি চালিয়ে আসছিল, কিন্তু সেইটাকে উনি প্রধান উপদেষ্টার যে শুরু থেকে যে বক্তব্য ছিল, কম সংস্কারে ডিসেম্বর, বেশি সংস্কারে জুন, তো কিন্তু রাজনৈতিক দলগুলোর নিরবিচ্ছিন্ন প্রেসার ছিল, চাপ ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া, এবং নির্বাচন দিয়ে তাদের যে কর্মকাণ্ড, সরকারের যে কর্মকাণ্ড বা কর্মসূচিগুলো আছে, সেটা কোনোভাবেই জনবান্ধব বা জনগণের সাথে, গণতান্ত্রিক চেতনার সাথে খুব বেশি সম্পৃক্ত, এইটা বিবেচনায় আসছে না রাজনৈতিক দলগুলোর। এবং সেটা যেইভাবে হচ্ছে গিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা হেয় করা বা পাশ কাটিয়ে সরকারের
যে হিডেন এজেন্ডা গুলো আছে সেগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে উনি বললেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং প্রথমার্ধে নির্বাচন হবে এবং তার খুব সুস্পষ্ট রোডম্যাপও আসলে উনি দেন নাই। এবং সেই জায়গায় এই যে তার বক্তব্য এবং রোজার ঈদের পরপরই নির্বাচন, যেটা হচ্ছে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন যে একটা রমজানের মধ্যে প্রচারণা, তারপর অন্যান্য যে ইস্যুস গুলো আছে, এসএসসি পরীক্ষা মানে বাংলাদেশের মানে পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে লক্ষ লক্ষ ছাত্র এখানে অংশগ্রহণ থাকে এবং এবং মানে নির্বাচন তো বাংলাদেশে উৎসব এবং সেখানে প্রত্যেকের এক ধরনের ইনভলভমেন্ট থাকে, পার্টিসিপেশন থাকে এবং সেইটা আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য এক ধরনের রাজনৈতিক দলগুলোর যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নটাকে ওভারলুক করা, তাকে কিছুটা হেয় করা বা তাচ্ছিল্য করা করে সে একটা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো তার যে অ্যাটিটিউড বা এই অন্তর্বর্তী সরকারের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড এবং কর্মপ্রণালী সেটা আসলে মানে রাজনৈতিক দলগুলোকে সেই কনফিডেন্সে কিন্তু আনতে পারে না। রাজনৈতিক দলগুলো বা বাংলাদেশের মানুষ, শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের মানুষ কিন্তু তাকে পর্যাপ্ত সময় দিয়েছে যে তার যে ঘোষিত সংস্কার, ঘোষিত বিচার বা নির্বাচন, এই 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 কর্মকাণ্ডগুলো, এই কর্মসূচিগুলো সুনির্দিষ্টভাবে যে সাপোর্ট এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে পেয়েছে, এই যাবৎকালের কোন সরকার কিন্তু বাংলাদেশে এই পরিমাণ সাপোর্ট পায় নাই। কিন্তু তারপরেও তারা দুই তিনটা দলের, বিশেষ বিশেষ দুই তিনটা দলের যে এটা বোঝা যায়, ধরেন যে জামায়াত ইসলামের নায়েবে আমির যে ডাক্তার তাহের যেটা বলেছেন, এবং এই কথাটা কিন্তু উনি এখন বলতেছেন না, জামাতের আমির কিন্তু অনেক আগেই বলেছেন যে এই ফেব্রুয়ারির শেষ, এপ্রিল বা এপ্রিলের শুরু, এই সময় নির্বাচন দিতে পারে। সুতরাং এই গ্রাউন্ড ওয়ার্ক গুলো জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এই যে মনস্তত্ত্ব তৈরি করা, একটা আবহ তৈরি করা, বা তাদের ল্যাঙ্গুয়েজে যদি বলি যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা, তারা কিন্তু এই বয়ানগুলো এরকম ভাবে তৈরি করে আসছেন। মানবেন্দ্র দেব, আমি একটু যোগ করি আপনার সাথে। আপনি যে কথাগুলো বলছিলেন সেই জায়গায় আমরা যদি একটু দেখি, গণ অধিকার পরিষদের আরেকটি ন্যারেটিভের কথা আমি একটু তুলে ধরছি আপনার কাছে। আরেকজন রাজনীতিকের, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি পোস্ট করেছেন, সেখানে বলেছেন যে চৈত্র মাসে প্রচন্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের? এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন? কেন বলছি এই কথা? কারণ এরই মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে। ওই সময় আবহাওয়া যে বাস্তবতা, কাঠফাটা রোদের মধ্যে কোনো আসনেই 40% ভোট পড়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি যদি তেমনই হয় তার পরিণতি কি হবে তা অনুমেয়। আর এই কারণেই বলছি এপ্রিলে নির্বাচনের আয়োজন দুরভিসন্ধিমূলক। জি মানবেন্দ্র দেব বলুন। এটা হচ্ছে রাশেদ যে আলোচনা করেছে সেটা মানে একটা মোটা দাগের আলোচনা, কিন্তু যে এসেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আসলে সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, এটা আসলে সরকার চায় কিনা সেটা, এবং তার যে অংশীজন তাদেরকে কনফিডেন্সে নেওয়ার বিষয়ে তার কিন্তু প্রচন্ড রকমের মানে এক ধরনের অনীহা এবং এক ধরনের এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এবং সেটা আসলে রাজনৈতিক দলগুলোকে বা বাংলাদেশের জনগণকে মনের মধ্যে এই সন্দেহটা অমূলক নয় যে সরকার আসলে কি করতে চায়। সরকার এই যে নির্বাচন, সংস্কার, বিচার বা এই সবগুলো বিষয় কেমন ভাবে নিয়ে এসে কিন্তু এর কোনোটারই কোনো দৃশ্যমান অবস্থান বা দৃশ্যমানতা আমরা দেখছি না। আমরা কিন্তু তার অন্যান্য যে মোটিভ, সেই অন্য মোটিভ গুলোর দিকেই তার বেশি ঝোঁক, বা ওইটাই তার প্রধান কাজ,
যে সেই কারণে ওনারা এসছেন, কিন্তু ওনারা তো এই কারণে আসেন নাই, মানুষ তো তাদেরকে এই কারণে আনেন নাই। তারা যে ম্যান্ডেটের কথা বলছেন সেই ম্যান্ডেট তো এই ম্যান্ডেট নয়। তো সুতরাং এই যে কনফিউশন বা এই যে আতঙ্ক আশঙ্কা, এই সংখ্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং এটা নিয়ে প্রধান উপদেষ্টা এই ঘোষণাটা দেবার পরে যে অবস্থাটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবার কথা ছিল সেই পরিবেশটা তৈরি হয় নাই, কারণ সরকার এবং রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কনফিডেন্সের মধ্যে নাই। আমরা যেরকম সরকারকে কনফিডেন্স নিতে পারছি না, সরকারও কিন্তু আমাদেরকে কনফিডেন্সে নিতে পারে নাই। রাদার জামাত ইসলামী এবং এনসিপি, এবং যেটাকে একটাকে কিংস পার্টি এবং আরেকটাকে এর হার্ড হিসেবে বিবেচনা করছে, এবং এই সন্দেহগুলো কিন্তু এই সরকার তো হচ্ছে কি গণ অভ্যুত্থানের সরকার, তার তো এইরকম হবার কথা ছিল না। সুতরাং সে তার খোলস ছেড়ে বেরিয়ে আসছেন, বেরিয়েছে তার যে চরিত্র, তার যে চেহারা, সেই চেহারাটার মধ্যে আমরা আসলে যে রিজভী ভাইয়ের, রুহুল কবির রিজভীর যে বক্তব্য, সেই বক্তব্যটাই কিন্তু মানে স্পষ্ট হয়ে উঠতেছে, এবং তার এই রাষ্ট্রকে খারিজ করা এবং মানে এই রাষ্ট্রের বা এই দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে অন্য কোন স্বার্থ, অন্য কোন বিবেচনায় বুঁদ হয়ে থাকার বিষয়টি কিন্তু জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। এবং এটি মানে এই বিষয়গুলো মোকাবেলায় বাংলাদেশের মানুষকে যদি বলেন যে এরা এটা মোকাবেলা করতে পারে না বা ফেস করতে পারবে না, এইটা যদি অন্তর্বর্তী সরকার বা তার যে প্রধান রাজনৈতিক অনুষঙ্গ জামাত ইসলামী এবং এনসিপি এটা মনে করে, তাহলে তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছে আর কি। মানবেন্দ্রদেব, আপনি যে কথাটি বলছিলেন যে নির্বাচনের আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা তো একটি সময়ের কথা বললেন, আবারও এপ্রিলের কথা। এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করতে তো নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে। আমরা সাধারণত যেটা দেখি যে 1-1.5 বছর আগেই মোটামুটি একটা রোডম্যাপ প্রকাশ করে ইসি, কিন্তু এবারের তো পরিস্থিতি ভিন্ন। কবে নাগাদ আসলে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ দিতে পারবে প্রত্যাশা করছেন? এটা প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন, দায়িত্ব নেবার পরই বলেছেন যে তারা যে কোনো সময় নির্বাচন করবার জন্য প্রস্তুত, কিন্তু তার কিছু টেকনিক্যাল প্রস্তুতি কিন্তু থাকে। তো এই ঘোষণার পরেও তাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে, উনি কিন্তু বলেছে যে আমরা প্রিপেয়ার্ড, আমরা যে কোনো সময় এটা আয়োজন করতে পারি, কিন্তু আমরা তো শুধুমাত্র মানে আয়োজক, কিন্তু এটার যে ঘোষণা বা এটা নীতি নির্ধারক হচ্ছে গিয়ে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিলেই আমরা এই আয়োজনটা করে ফেলতে পারবো। সুতরাং আমরা ধরে নিতে পারি যে নির্বাচন কমিশনের একটা নির্বাচন করবার একটা প্রস্তুতি বা নির্বাচন কমিশনের এটা থাকেই, একরকমের প্রস্তুতি থাকে, কিন্তু টেকনিক্যাল প্রস্তুতিগুলোর যে বিষয় সেইটার একটা বিষয়। আর এটা হচ্ছে বিশেষ সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা হচ্ছে বিশেষ সময়। স্বাভাবিক সময়ে আসলে 1 থেকে 1.5 বছর আগে একটা রোডম্যাপ ঘোষণা করে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই 1-1.5 বছরের এই রেফারেন্সটা টানাটা আমার মনে হয় না খুব বেশি যৌক্তিক বা প্রাসঙ্গিক, কারণ এটাকে বিশেষ সময়, বিশেষ ব্যবস্থায় এই নির্বাচনগুলো হবে, এবং নির্বাচনের যে বিশেষ সংস্কারগুলো করার কথা সেটা কিন্তু সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই রাজনৈতিক সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়, এবং সেটা এক্সিকিউশনের দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন যাতে ওটা স্বাধীনভাবে এক্সিকিউট করতে পারে সেইটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই সরকার এই জায়গায় সচেষ্ট না হয়, যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু সেটা তারা পারবে না। এবং এই পুরো বিষয়টাই রাজনৈতিক, এবং টেকনিক্যাল বিষয়টা কিন্তু অ্যারেঞ্জ করতে পারবে বলে এটা নির্বাচন কমিশন শুরুতেই দায়িত্ব নেওয়ার পরপরই বলেছে। এবং নির্বাচন কমিশন কিন্তু বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সক্ষম, এবং তারপরেই আসলে এনসিপি সহ অন্যান্যরা, এনসিপি হচ্ছে গিয়ে এই নির্বাচন কমিশনের পরিবর্তন দাবি করে। কারণ এখানে আমরা আলী রিয়াজ সাহেব বা এনসিপি অথবা উপদেষ্টারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, সেই বক্তব্যের বাইরে গেলেই তাকে হচ্ছে গিয়ে সরাই দিতে হবে, তার বিরুদ্ধে মব সৃষ্টি করতে হবে। এখন পুরো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে গিয়ে মানে এক পেশে করে ফেলবার, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রধানতম সংকট, যে আমাদের ইনস্টিটিউশন গুলো দাঁড়ায় নাই।
এই ইনস্টিটিউশন গুলোর ক্রিপল করা হয়েছে বা এই ইনস্টিটিউশন গুলোর ধ্বংস করা হয়েছে। এবং আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা স্পৃহা ছিল যে ইনস্টিটিউশন গুলোর রিবিল্ড করা বা ইনস্টিটিউশন গুলোকে একটা সক্ষম একটা ইন্ডিভিজুয়াল জায়গায় দাঁড়ায় সে যাতে তার মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যাতে ওইভাবে কাজ করতে পারে। কিন্তু এই মানে এই এই এইগুলোর রিবিল্ড করা হয়নি, এগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়নি এখনো। তারা হচ্ছে গিয়ে ওইভাবেই ভাবছে এবং আসলে তাদেরকে সেই ক্ষমতাটাও আসলে দেয়া হয়নি। শুধু আয়োজন, এবং আয়োজনটা তার যে রাজনৈতিক নিরপেক্ষতা সেটাকে ঠিক রেখে সেই আয়োজনটা করা, সেইটাও আসলে সেই জায়গায় আসলে সংস্কার কিন্তু আমরা দেখি নাই। ডক্টর বদিউল আলম মজুমদারের যে এই বিষয়ক আলোচনা সেইখানে আমরা দেখি নাই, আলী রিয়াজ সাহেবের আলোচনাতেও আমরা এটা দেখছি না। বরঞ্চ যখন তারা মানে ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবার চেষ্টা করেন তখন আমরা দেখি যে এনসিপির পক্ষ থেকে, আমরা দেখি আসিফ মাহমুদ ভুইয়া সজীবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল স্ট্যান্ড নিয়ে সেটাকে হচ্ছে ডিফেন্ড করার একটা প্রয়াস চালানো হয়, যেটা যেই এই পুরো বিষয়টাই কিন্তু পুরো সিচুয়েশনটাই কিন্তু আমাদেরকে খুবই সন্দিহান করে, শঙ্কিত করে যে আমরা কি আসলে এপ্রিলে যে বলেছেন এপ্রিলে কি নির্বাচনটা হবে, ডিসেম্বরে নির্বাচন হতে বাধাটা কোথায় ছিল? নির্বাচন কমিশন কি বলেছিল যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করতে পারবো না? প্রধান নির্বাচন কমিশনার কিন্তু শুরু থেকে বলে এসেছিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার জন্য কেপাবল। তাহলে যদি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের যে স্ট্যান্ড বা বক্তব্য আর আমাদের অন্তর্বর্তী সরকারের যে বক্তব্য, সেই জায়গায় কিন্তু আমরা এক ধরনের ফারাক বা ডিফারেন্স আমরা দেখতে পাই। মানবেন্দ্র, এই ক্ষেত্রে প্রেস সচিব বলছেন যে এপ্রিলের সময়টা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে এটি খুবই ভালো একটি সময় তিনি মনে করেন, এবং তিনি বলেছেন যে নির্বাচন সংস্কার বিচারের যে বিষয়গুলো আছে যতটুকু প্রত্যাশিত অথবা যতটুকু আসলে করা সম্ভব ন্যূনতম এই সময়ের মধ্যে হয়তো বা সরকার করতে পারবে, এমনই তিনি একটি কথা বলেছেন। যার জন্য তিনি মনে করছেন, বলছেন যে প্রধান উপদেষ্টা যে সময়টি দিয়েছেন এই সময়টি ভালো হবে। এই ক্ষেত্রে আমি একটু আপনার কাছে প্রশ্ন যেটি রাখি সেটি হচ্ছে যে এই যে এপ্রিলে নির্বাচন আয়োজন নিয়ে যে আলোচনা সমালোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া, যেমনটা আপনিও বলছেন, বিএনপি বলছে, আমরা দেখতে পাচ্ছি, এই এপ্রিলে নির্বাচন আয়োজন করতে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি মানবেন্দ্র দেব? প্রথমে হচ্ছে কি রাজনৈতিক চ্যালেঞ্জগুলো যেগুলো প্রেস সচিবের যে বিষয়টি, সেই প্রেস সচিবের বিষয়টি মানে যখন আপনি বললেন তখন আমার হচ্ছে কি হীরক রাজের দেশের একটা ডায়লগ মনে পড়ে গেল আর কি, যে রাজার হস্তে যদি ধরা হয় সরা, দিন হবে রাত, রাত হবে দিন, এর এমন কি কঠিন। সুতরাং প্রধান উপদেষ্টা যদি এপ্রিল বলেন তাহলে শফিকুল আলম সাহেব বলবেন যে এপ্রিলের চেয়ে ভালো দিন হয় না। প্রধান উপদেষ্টা যদি বলেন বা তাদের যদি রাজনৈতিক বিবেচনা থাকে যে জুন মাস, তাহলে তার চেয়ে ভালো দিন আসলে হয় না। সুতরাং পঞ্জিকা পাঠক এবং পঞ্জিকা রচয়িতা ওই একজনই। সুতরাং এই জায়গায় আসলে আলোচনা মানে তার বক্তব্য নিয়ে আলাপ করাটা আসলে কালক্ষেপণ ছাড়া কিছু না। আর দুই নাম্বার যেটা বললেন যে রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে কি, তার প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে সে রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্স আনতে পারছে না, এবং বাংলাদেশের রাজনৈতিক সংগঠন সমূহ বা রাজনৈতিক দলগুলোকে এক ধরনের চ্যালেঞ্জ করে বসে আছেন এই অন্তর্বর্তী সরকার, যারা কিনা এই রাজনৈতিক দলগুলো বা বাংলাদেশের মানুষের মানে যেটা বলার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের জনগণ এবং অন্যান্য যে প্রতিষ্ঠান সবার যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রত্যেকের স্পিরিটকে সে ধারণ করবে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেই স্পিরিটকে ধারণ করছে না। সে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে তার মুখোমুখি দাঁড় করাচ্ছে। সে ওই অন্যান্য সরকারের মতোই সে ওই যে দুইটা জামায়াত ইসলামী এবং এনসিপি এই দলগুলোর উপরই সে ভর করে বসে আছে। আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার সাথে এই বিষয়ে আরো কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসরুর মাওলা। মাসরুর মাওলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসরুর মাওলা, আমরা কথা বলছিলাম, মানবেন্দ্র দেব বলছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনার অথবা জাতীয় পার্টির প্রতিক্রিয়া কি অথবা বক্তব্য কি যদি একটু বলতেন মাসরুর মাওলা। থ্যাংক ইউ দাদাকে প্রথমেই সরি একটু লেট করাতে, তাদেরকে ফার্স্ট টাইম পেলাম, কিন্তু থ্যাংক ইউ যে প্রশ্নটা করেছেন। এই সেম প্রশ্ন যেদিন ইউনূস সাহেব যেদিন প্রেস ব্রিফিং দিলেন, পরের দিনই আমাকে কিছু ডিপ্লোম্যাটস কোয়েশ্চেন করেছে। তা আমি একটা কথাই বলেছি যে উনি এটা মানুষকে এটা হলো সান্ত্বনা দেওয়ার জন্য উনি এগুলি কথা বলেন, এবং দুই তিন সপ্তাহের মধ্যে আরেকটা ইস্যু উনি বের করবেন, সেই ইস্যুতে একটা ক্রাইসিস ক্রিয়েট করাবেন। ক্রাইসিস ক্রিয়েট করার পরে তখন উনি বলবেন যে এটা আসলে এপ্রিলে সম্ভব না, কারণ একটা রিজন দেখাবে। এটা হলো একটা জিনিস। আপনার আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এপ্রিল মাসে আমাদের দেশে কি কি ঘটে। আপনার হলো পরীক্ষা থাকে বাচ্চাদের, তারপরে আপনার হলো খুব সম্ভবত রমজান মাস। তো এগুলোর সময় কি নির্বাচন উনি দিতে পারবেন? উনি এগুলা জেনে শুনে এগুলা ডেট দিয়েছেন, বুঝছেন? তো এগুলা আমাদের এই মানে আমাদের এই প্রধান উপদেষ্টা উনি আসলে বেসিকলি উনি কিন্তু আসলেই জানেন উনি কোন দিকে হাঁটছেন, বরঞ্চ আমরা জানি না। আমাদেরকে উনি ঘোলাটের মধ্যে রাখছে। কারণ উনি যদি মুখ দিয়ে একবার বলে ফেলে যে আমি 2 বছর আগে নির্বাচন দিব না, তাহলে তো গন্ডগোল লেগে যাবে। কিন্তু ওনার টার্গেট কিন্তু 2 বছরই আছে, কিন্তু উনি এটাকে এরকম ধানাই বানাই করে উনি খেলছেন। প্রোভাইডেড এখানে যদি আমাদের এখন তো বিএনপি মানে একরকম সক্রিয়, যেখানে এছাড়া বাকি বাকি দলরা তো সক্রিয় না। যেমন ধরেন আপনার জামাত তাদের মতন করে তারা সময় নিতে চাচ্ছে, হ্যাঁ। আর বাকিদের কথা বললাম না, ওগুলা আসলে কোনো ইলেকশন করার মতন কোনো দল না, ওদের সঙ্গে কথা তুলে লাভ নাই। তো আর আমাদেরকে তো ধরেন যেমন ধরেন জাতীয় পার্টিকে তো দূরে সরে রেখেছে, ইগনোর করে রেখে দিয়েছে। তো আমরা কি বলছি না বলছি সেটাও ইগনোর করছে না, কারণ উনি বেসিক্যালি উনি এখন হলেন এনসিপি চিফ প্যাট্রন। যেহেতু ক্ষমতায় আছেন দেখে উনি বলতে পারছেন না, এনসিপির উনি চিফ প্যাট্রন। ওনার টার্গেট হলো এনসিপি কে এস্টাবলিশ করা। এবং এনসিপি কে এস্টাবলিশ করার জন্য ওনার যা যা করা লাগবে উনি সেটি করবেন, কিন্তু উনি রিয়ালিটি বুঝতে পারছেন না যে রিয়ালিটিটা কি। রিয়ালিটি হলো এইটাই যে এনসিপি মাঠে নামতে পারবে কিনা ইলেকশন ডেট দেওয়ার পরে, ওইটা উনি একবার চিন্তা করছেন না। এনসিপির অবস্থান কি, এনসিপি এরা বড় বড় কথা বলতেছে, এই যে শিশুরা বাচ্চারা কি বলছে না বলছে, উনি মানে এখানে হয়ে গেছে দাদা নাতির গল্প। তো দাদা নাতির দিকে তাকিয়ে আছে, মানে দাদা নাতির উপর ভর করে বসে আছে যে তোরা ক্ষমতায় আসবি, এরপরে আমরা 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 দেশ চালাবো। এই হলো অবস্থা আসলে। এইটা কোনোভাবেই নির্বাচন উনি যেভাবে চিন্তা করছেন নির্বাচনটা উনি আসলে দিবেন না। থ্যাংক ইউ। মাসুর মাওলা, একই বিষয় আমি একটু আপনার কাছে আসি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিষয়ে আমরা কথা বলছিলাম, আপনার কাছে একটু তুলে ধরি। তিনি বলেছেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে 2-1টি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার 2-1টি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। আপনার কি মনে হয় কোনো রাজনৈতিক দল আসলে সরকারের উপরে প্রভাব বিস্তার করছে? কারা এরা মাসুর মাওলা? ওই যে বললাম, একটা তো হলো আমাদের ওই যে এখন যে সক্রিয় যে দুটা দল আছে যারা আপনার মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আমরা জানি, একটা হলো যে শিশু দল আর একটা হলো জামাত। তো এই দুই দলই ছাড়া তো আপনার আর কোনো দল এখানে নাই, কারণ বিএনপি তো ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। এবং আমাদের আর্মির চিফ যিনি মানে প্রধান যিনি জেনারেল ওয়াকার, উনিও কিন্তু বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেখতে চাই, জানুয়ারি মাস থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চাই। তো এই জন্য এই এনসিপি আর হলো জামাত, ওরাই হলো আমাদের ইউনূস সাহেবের এখন কাছের মানুষ। উনি এদের উপরে ডিপেন্ড করছেন, এদেরকে দিয়ে উনি দেশটা চালাবেন। জি, মাসুর মাওলা, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মানবেন্দ্র দেব, একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি বিদেশ গেলেন, এরপরে তিনি আবার বাংলাদেশে ফিরলেন। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আমি আর বিস্তারিত তুলে ধরবো না, আপনারা দুজনই জানেন যে এর মধ্যে কি কি হয়েছে। তো এই যে পুরো ঘটনাটি, উনার যাওয়া এবং বাংলাদেশে ফেরত যাওয়া, এই পুরো ঘটনায় আপনি কি বলবেন মানবেন্দ্র দেব?
এই যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে গেলেন, সেই দিনই আপনার সাথে এই টিবিএ নিয়ে আলাপ হচ্ছিল, যে ওনার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ওনার তখন সেদিনকার প্রলাপ এবং আজকের প্রলাপের মধ্যে আসলে খুব বেশি তফাৎ নাই। এবং উনি তারপরে বললেন যে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবেন, আর আজকে বলছেন যে যদি কোনো অভিযোগ না থাকে এটা তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করা হবে এবং তিনজন উপদেষ্টা এটা তদন্ত করছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যে ইমিগ্রেশন অফিসারদের চাকরিটা উনি খেলেন, যে এসবির লোকজনের চাকরিটা, অফিসারদের চাকরিটা উনি খেলেন, তাদের চাকরির কি হবে? ওনার এই প্রলাপ সম্পর্কে বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যস্ত, এবং এটা হচ্ছে বরাবর উনি শুরু থেকে এই ধরনের প্রলাপই দিয়ে আসেন এবং কান্নাকাটি করেন, এবং কোন দায়িত্বশীল আচরণ তার মধ্যে থেকে আমরা আশাও করি না, এবং এটা তার সরকারের মতোই তার অবস্থান। সুতরাং এই জায়গা নিয়ে খুব বেশি কিছু আসলে বলবার নাই। এখানে হচ্ছে খুব সিম্পল, যে উনি গেছেন, ওনার স্বরাষ্ট্র উপদেষ্টার ইন্টারপোলের প্রয়োজন পড়ে নাই, উনি চলে আসছেন। এবং সেদিনও বলেছিলাম, একজন সাবেক রাষ্ট্রপতি মানে এটা ডিজার্ভ না, এটা হচ্ছে গিয়ে আইন। উনি একটা প্রোটোকলের মধ্যে সবসময় থাকেন। হোম মিনিস্ট্রি, এসবি, এনএসআই এরা প্রত্যেকটা মুভমেন্ট সম্পর্কে অবগত থাকেন। তো সুতরাং তার যে যাওয়া, এই বিষয়গুলো তো মানে ওগুলোর বাইরে ছিল না। উনি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করবার জন্য সে ওই ধরনের আচরণ, ওই ধরনের আলোচনা করেছিলেন। যদি উনি ইন্টারপোলের মধ্যে দিয়ে অনেকে না আনতে পারেন, তার শাস্তির বন্দোবস্ত করতে না পারেন, তাহলে উনি চলে যাবেন। কিন্তু ওনার প্রত্যেকটা বক্তব্যকে অসত্য প্রমাণ করে আব্দুল হামিদ সাহেব হচ্ছে গিয়ে বাংলাদেশে আসলেন। এবং সুতরাং এখন ওই যে ইমিগ্রেশন অফিসার, মানে আগের বারের ইমিগ্রেশন অফিসার, এসবি বা এনএসআই যাদের চাকরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে চাকরিতে ফিরিয়ে এখন ওনার হচ্ছে গিয়ে ওনার চাকরিতে ইস্তফা দেওয়াটা খুব জরুরি। এবং যদি আগামী দিনে নির্বাচন করতে চান, তাহলে আমার মনে হয় যে মানে ওনার এই ধরনের অপলাপ থেকে, বা যেটা হচ্ছে গিয়ে মাসুর ভাই বললেন যে যেভাবে, আমি তো বাচ্চা পার্টি বা ওরকম বলবো না, শিশু পার্টি বলবো না, কারণ মানে একটা পলিটিক্যাল এজেন্ট, প্রত্যেকেরই একটা পলিটিক্যাল এজেন্ডা আছে, এবং তাদের যে হিডেন এজেন্ডা, সেই হিডেন এজেন্ডা তো গ্রাজুয়ালি বেরিয়ে আসতেছে। তো সুতরাং এই ইলেকশন, সংস্কার, এই যে ডিক্লেয়ার্ড যে এজেন্ডা গুলো, এই এজেন্ডা গুলো তাদের এজেন্ডা না, তাদের অন্য অপারেশনাল এজেন্ডা আছে। সুতরাং সেই এজেন্ডায় তারা গ্রাজুয়ালি মুভ করতেছে। সেই জায়গায় এইরকম কিছু মানবেন্দ্র দেব, সেই এজেন্ডা গুলো আসলে কি বলে মনে করেন? জি, আপনি যেই হিডেন এজেন্ডার কথা বলছেন, সেগুলো যদি একটু বলতেন, যে কি হিডেন এজেন্ডার কথা আপনি বলছেন আসলে। শুনেন, মানে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন সংস্কার নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন, তারপরে মাঝখানে বললেন, এক পর্যায়ে বলে বসলেন যে চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার বিরুদ্ধে কিছু লোক, কিছু বামপন্থী সংগঠন এবং কিছু লোক হচ্ছে গিয়ে বিরোধ করতেছে, সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে। এই যে মবক্রেসি বাংলাদেশে চলতেছে, এটা প্রথমে হচ্ছে গিয়ে অনেকে বলতো যে এটা সেই শিশু দলের, বাচ্চা দলের, কিন্তু এগুলো শিশু দল, বাচ্চা দলের ঘটনা নয়। যেখানে প্রধান উপদেষ্টা স্বয়ং যে মব উস্কে দিচ্ছে যে আমাদের আগামী 27-28 তারিখ থেকে ঢাকা টু চট্টগ্রাম বন্দর রক্ষার্থে রোড মার্চ আছে, মানে সকল বামপন্থী সংগঠন সমূহের। তো সেখানে কি প্রধান উপদেষ্টার এই বক্তব্য মবকে উস্কে দেওয়া না? তো সুতরাং এই যে বন্দর, এই যে করিডোর বা স্টারলিং, এই সকল বিষয়গুলোই মানে যে জিওপলিটিক্স এর কারণে বাংলাদেশের এই যে ক্রাইসিস গুলা চলতেছে, সেই জায়গায় তার এজেন্ডা হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্যাল লাইফলাইন। আমরা বলি যে চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের ইকোনমিক্যাল লাইফলাইন না, এটা জিওপলিটিক্যাল বিবেচনায়ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের লাইফলাইন, পলিটিক্যাল বিবেচনায়ও আমাদের করিডোর, এবং সেখানে
তার উপদেষ্টারা বলছে যে আমরা মানবিক করিডোরের একটা সিদ্ধান্ত নিয়েছি, এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু একজন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে মিথ্যাচার করেন বা মিথ্যাকে রাগ ঢাকের যে ইস্যুস বা একটু টেকনিক্যালিও মিথ্যা বলা, সেই 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 জায়গাটাতে উনি যান না, সরাসরি মিথ্যাচার যে এগুলো নাকি প্রোপাগান্ডা। তাহলে এই প্রোপাগান্ডা কি তার পররাষ্ট্র উপদেষ্টা চালিয়েছে? এই প্রোপাগান্ডা কি তার বিরুদ্ধে তার যে প্রধান জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারা চালিয়েছেন? সুতরাং তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেই, উনি তো সেই ব্যবস্থা নিচ্ছেন না। তো উনি একদম মানে সদাচারী মিথ্যাচার করলেন জাতির সামনে এবং এই মবকে উস্কে দিলেন। এবং গ্র্যাজুয়ালি যেটা হচ্ছে মাসরুর ভাই বলছেন, তার ছোট আলোচনায় বলছেন কিন্তু, এবং সেটা হচ্ছে দাদু নাতির গল্প বলছে, ওইভাবেই বলছি না, একদম বলছি যে তাদের এটা পুরো ক্যাটেগরিক্যালি জামাত, এনসিপি, অন্তর্বর্তী কালীন সরকারের যে উপদেষ্টা বৃন্দ ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তারা যে একটা স্ট্রাকচারালি একটা এজেন্ডা, একটা হিডেন এজেন্ডা নিয়ে বাংলাদেশে নেমেছে। সেখানে ধর্মকে নিয়ে আসতেছে, সেখানে রুহুল কবির রিজভী আহমেদ একদম কারেক্টলি বলেছেন যে কথায় কথায় জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা বলছেন, এবং সেখান থেকে তারা বাংলাদেশের যে অস্তিত্ব, ৭১ মুক্তিযুদ্ধ, তার মূলনীতি, এই সবগুলোকে খারিজ করে ধুয়ে মুছে দিয়ে সেই 1947-এ চলে যাওয়া, এই সবগুলোর মধ্যেই কিন্তু তার যে হিডেন এজেন্ডা বা এই অন্তর্বর্তী সরকারের হিডেন এজেন্ডা, সেগুলো কিন্তু উকি ঝুঁকি মারে, সেগুলো কিন্তু মানে এক ধরনের ফিগার আউট হচ্ছে। এবং সেটা ধরেন যে স্ট্রেট ওয়ে আমি যদি বলতে যাই, তখন হচ্ছে গিয়ে প্রথম দিকে এটা আসলে বিশ্বাস করতো না, কিন্তু এখন পাবলিক কিন্তু, জনগণ কিন্তু এটা বুঝতে শুরু করছে। ইভেন চট্টগ্রামের মানুষ কিন্তু ঢুকে দাঁড়াচ্ছে চট্টগ্রাম বন্দরের বিষয়ে, বা কক্সবাজার বা চিরঙ্গের লোকজন কিন্তু মানবিক করিডোর, সেটা শুধু চট্টগ্রাম না, আমাদের ইভেন সেনাবাহিনী। এবং আপনি বলেন যে তৃতীয় বিশ্বের একটা দেশে সেনাবাহিনী বলছে যে উই ওয়ান্ট ইলেকশন বাই ডিসেম্বর। সেনাবাহিনী বলছে বাই ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, আর যে ইন্টারিম বলছে যে এটা এর মধ্যে দেয়া যাবে না, তারা ডিলে করতে চাচ্ছে। মানে তার মধ্যে কিন্তু সেটা কিন্তু খুবই মানে পরিষ্কার এবং প্রকাশিত হয়ে উঠতেছে, এবং এটা পাবলিকের বাকি থাকছে না। জি, আমি নিশ্চয়ই সময় পেলে আবার আপনার কাছে আসবো। মাসুম মাওলা, আপনার কাছে আসি একটি বিষয় নিয়ে, আমি একটু তুলি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস, তিনি ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে, এমন একটি আলোচনা তৈরি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের। আবার এদিকে যদি দেখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ব্রিটেনের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক, এবং প্রেস সচিব শফিকুল আলম এ ব্যাপারে বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি। বিষয়টি হচ্ছে এই যে দুটি বিষয় যে আলোচনা চলছে, রাজনীতির যে হিসেব, এখানে রাজনীতির কোনো নতুন হিসাব, নতুন কৌশল কি দেখতে পাচ্ছেন, কি বলবেন এই ব্যাপারে মাসুম মাওলা? আচ্ছা, প্রথমে আমি শুরু করি তারেক রহমান। তারেক রহমানের আমার জানা মতে আসলে কোনো কিছুরই তো প্রমাণ নেই, সব হলো শোনা। যে উনি যখন অন্তর্বর্তী সরকারের যখন নাম যখন আসলেন, তখনও শুনেছিলাম উনি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছিলেন, ফ্রান্স থেকে লন্ডনে গেছিলেন আগে। তো এখনো যদি উনি লন্ডনে যান তারেক রহমান দেখা, এখানে আসলে অবাক হওয়ার কিছু নাই, দেখা করতেই পারে। যে তারেক রহমান ওখানে আছে, বাংলাদেশে নাই, ওনার কথা বলতেই পারে, সেটা একটা জিনিস। আর ওনার প্রেস যে বলছে যে টিউলিপ সিদ্দিকির কোনো চিঠি পাই নাই, এই সরকারের দেখেন একটা কথা বলি, সরকারের কয়েকজন অ্যাডভাইজার এবং ওনার পার্সোনাল কিছু লোকজন যারা আছে, তারা কিন্তু রাইট অ্যান্ড লেফট ওরা একদম মিথ্যা কথা বলে, ওরা আসলে সত্যি কথা বলে না। যখন ধরা খেয়ে যায় তখন ওটাকে শাক দিয়ে মাছ ঢাকার জন্য অন্যভাবে চলে যায়। দেখেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রফেসর ইউনূস ইলেকশন ডেট উনি তখনই দিবেন যখন উনি এনশিওর করবেন যে ওনার মনোনীত দল, যেটার উনি চিফ প্যাট্রন, ওই দলটাকে আমি সামনে আনতে পারছি, তখনই উনি ডিক্লেয়ার করবেন। যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, আনন্যাচারাল কোনো কিছু ঘটনা না ঘটে, যেমন ধরেন আনন্যাচারাল বলতে গেলে যেমন ধরেন মানে স্বাভাবিক পর্যায়ে, যেটা বলবো আনন্যাচারাল ওয়ার্ডটা ভুল বললাম, স্বাভাবিক পর্যায়ে যদি হয়, যেমন ধর সব পলিটিক্যাল পার্টি একত্রে যদি তাকে প্রেশার দিতে ধরতে পারে,
তাহলে ডিক্লেয়ার। আদারওয়াইজ ইউনূস সাহেব কোনোভাবেই উনার দল সিকিউর না হওয়া পর্যন্ত উনি ইলেকশন ডেট দিবে না, এটা আপনারা জেনে নেন। সেকেন্ড জিনিস আসেন এবার, উনি আসলে হয়ে গেছে কি জানেন, উনি আসলে ইলেকশন নিয়ে উনি একটা মাথা ব্যথা না। উনার আসলে পার্সোনাল এজেন্ডা যদি আমরা বলি, যেগুলো ভিজিবল হয়েছে কিছু কিছু, তার মধ্যে হলো করিডোর, পোর্ট, এটা হয়েছে। এটা নিয়ে উনি কিন্তু আমাদের আমেরিকাও চেষ্টা করেছিল ইয়ার সঙ্গে বসার জন্য, আমাদের আর্মি চিফের সঙ্গে। আর্মি চিফ তো স্ট্রেট রিফিউজ করে দিয়েছে যে এটা আমার জুরিসডিকশনে নাই, এবং উনি এটাও বুঝিয়ে দিয়েছেন পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত ডিসিশন নেওয়া যাবে না। এটা আমি শুনেছি, কোনটা আমার দেখা না। কিন্তু এটাও শুনেছি ইউনূস সাহেব নাকি 3 বাহিনী প্রধানকে নাকি ডেকেছিলেন, ডেকে তাদেরকে নাকি বোঝানোর চেষ্টা করছিল করিডোর দেওয়ার জন্য, আপনার পোর্টের ইয়েটা সমাধান করার জন্য। তো কোনোটাই যখন উনি তো আসলে বেসিক্যালি এগুলি এজেন্ডা নিয়ে উনি কিন্তু আসছেন যে আমি এগুলো প্রবলেম সলভ করবো। যতক্ষণ পর্যন্ত এগুলো প্রবলেম সলভ না হবে তখন পর্যন্ত উনি ইলেকশনের ডেট দিবেন না, ঠিক আছে? এখন কথা হলো কি, উনি আসলে উনার মূলত প্ল্যান হলো যে এই সরকারকে কিভাবে ইলেকশন না দিয়ে 5 বছর 7 বছর পারলে 10 বছর কন্টিনিউ করে যাব। বিকজ ওনার বয়স 84, উনি জানেন উনি যদি আর 5 বছর যদি টেনে নিতে পারে, হিল বি 5 বছর 6 বছর, হিল বি 90, তারপরে বাদবিকে মরবে, ওটা উনি জানেন না। উনি ওই প্ল্যান করে আগাচ্ছেন, বিকজ উনি জানেন নির্বাচন দেওয়ার পরে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন উনি কিন্তু সেম পর্যায়ে পড়ে যাবেন যেটা শেখ হাসিনা করেছিলেন, হ্যাঁ, যেটা আওয়ামী লীগ করেছিল। উনি এই যেগুলি মামলা ওনার নামে ছিল, যেগুলো মামলা রায় হয়েছে ওনার নামে, যেগুলো উনি মকুফ করে নিয়েছেন, এগুলি সবগুলি কিন্তু আবার পুনরায় কিন্তু উঠে আসবে। তারপরে এই ইন্টারিম গভর্নমেন্ট টাইমে উনি যেগুলো অকাম কুকাম করেছেন, উনি এবং ওনার সঙ্গের লোকজন, এগুলোর কিন্তু একটা হিসাব আসবে, ওই ভয় ওনার আছে। এই জন্য উনি চাচ্ছেন যে ওনার সুবিধা মতন উনি নির্বাচন দিবেন। তো এই জন্য যাই হোক, এটি মূল কথাটা। তো আমরা আসলে আমাদের এখন মানে আমি সবসময় বলে আসি, সবাইকে বলি, এখন আমাদের টাইম, প্রতিটা দলকে আমাদের এখন একত্র করা দরকার, কাউকে আমাদের এনিমিটি করার দরকার নেই। যেটা ইউনূস সাহেব ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে প্রথমে স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি সবাইকে ডাকবো, সবাইকে বাক স্বাধীনতা দিব, সবাইকে কথা বলার সুযোগ দিব, কিন্তু উনি ঠিক এটা অপোজিট করেছেন। উনি ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ গভর্নমেন্ট যা করেছে হুবহু সেম জিনিস, কপি, একদম কপি, ডুপ্লিকেট কপি। ইনফ্যাক্ট বলতে পারেন উনি 16 বছর আওয়ামী লীগের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, ফ্রান্সে বসে যেখানে বসে ট্রেনিং নিয়ে ওই শিক্ষাটা উনি নিয়েছেন, নিয়ে উনি ওই জিনিস উনি ফলো করছেন। এবং উনি উপদেষ্টা যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের তো নিজ করার নাই, কারণ ইউনূস সাহেব যেটা চাবে উপদেষ্টারা সেটা শুনতে বাধ্য। আর 2-1 উপদেষ্টা যেগুলো আছে, যেমন আপনারা দেখেন বাইরে থেকে এই যে আমেরিকান পাসপোর্টধারী বা বিদেশি পাসপোর্ট নিয়ে গদিতে বসিয়েছে, এরা হলো আমাদের জাতীয় ন্যাশনাল সিকিউরিটি মেনটেন করতে আসছেন। আপনি বলেন, আমার তো মনে হয় না অন্য কোনো দেশ অন্য কোনো পাসপোর্টধারীকে তাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি দিবে। এখন কথা হলো কি, এগুলো হলো ইউনূস সাহেবের এগুলা প্ল্যান। উনি ভালো করেই জানেন উনি কি করছেন। আমাদের এখন উচিত হলো সবাইকে ইউনিটি করা, প্রত্যেকটা দলকে ইউনিটি করা। প্রত্যেকটা দল যদি ইউনিটি করতো তাহলে ইউনূস সাহেব এই কথা জাপানে গিয়ে কথা বলার সাহস পাইতো না, শুধু বিএনপি একা বলেছে ডিসেম্বরের কথা। অথচ উনি কিন্তু প্রথমে উনি নিজেই কিন্তু বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন, আর এখন উনি শুধু বিএনপি বলেছে, কারণ জাতীয় পার্টি দূরে সরে গেছে, জাতীয় পার্টিকে তো পিছিয়ে আনবো না। এই জন্য জাতীয় পার্টির কথার গায়ে লাগা দরকার নাই, অন্য দলকে গায়ে লাগা দরকার নাই, যারা ধরেন রেজিস্ট্রেশন আছে। জামাত তো সেদিন রেজিস্ট্রেশন পেলো, এক রেজিস্ট্রেশন নিয়ে ওদের নিবন্ধনের সমস্যা ছিল। এগুলা আসলে আমাদের এখন ওই একটাই কথা, সব দলকে এখন একত্র করতে হবে ইউনূস সাহেবকে ঠিক মতন ধরার জন্য। থ্যাংক ইউ। জি, মাসুর মাওলা আপনাকে ধন্যবাদ। মানবেন্দ্র দেব আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ, নিশ্চয়ই অন্য কোনোদিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।